বাংলাদেশকে আজকে যে মরুভূমিতে পরিণত করার দিকে যে ধাবিত হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের নদীগুলোকে একতরফা ভাবে উজান থেকে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক এই পানি প্রত্যাহার এবং এই নদীগুলোকে হত্যা করা। এই নদীগুলোকে হত্যা করার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত পদক্ষেপ গ্রহণের কথা ছিল, বাংলাদেশ সরকার সেগুলো গ্রহণ করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তারা তিস্তার পানি আনতে পারেনি। ফারাক্কা বাঁধের পানি যেটা ন্যায্য হিস্সা অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা, সেটা তারা এনশিওর করতে পারেনি। শুষ্ক মৌসুমে এত বেশি পানি প্রত্যাহার করা হয়, চুক্তির চেয়ে চুক্তির 4 ভাগের বা 10 ভাগের 1 ভাগ পানি ভারত দেয়। এইটার বিরুদ্ধে উচ্চারণ করার মতো কোনো শব্দ বাংলাদেশ সরকারের মুখে কখনো শোনা যায় না। কারণ ভারতের ব্যাপারে তাদের এত বেশি নতজানুতা আছে, তাদের কি দায়বদ্ধতা আছে ভারতের প্রতি আমরা জানি না, কিন্তু গঙ্গার পানির হিস্সা পাওয়ার ব্যাপারে তারা টু শব্দটি করতে সাহসী হন না। তারা তিস্তার পানির ব্যাপারে টু শব্দ করতে পারেন না, ব্রহ্মপুত্রের পানি প্রবাহের ব্যাপারে কোনো টু শব্দ করতে পারেন না। অথচ এই যে ক্ষমতায় থাকার জন্য আপনারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলছেন না, এটা যে আমার জাতিকে, আমার দেশকে মরুভূমিতে পরিণত করছে। আগামী প্রজন্ম এখানে বাস করতে পারবে না, এখানে মরুভূমিতে উট চড়বে। সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমার সরকারের এই ব্যাপারে কোনো টনক নড়ছে না। তারা হিট অফিসার নামক একটা তামাশার বস্তু নিয়োগ করে তার কিছু বালখিল্য কথাবার্তা শুনে জাতির সাথে তারা যে তামাশা করছেন, এই জাতীয় একটা মহা ক্রাইসিসকে তারা যে একটা তামাশার বস্তুতে পরিণত করেছেন, এই কথিত হিট অফিসারের নিয়োগ এবং তার বালখিল্য সুলভ কথাবার্তা, এটা আমাদের জাতির সাথে এই তামাশাটাকে সুস্পষ্ট করে দিয়েছে। আমরা সবাই ইতিমধ্যে জেনেছি বা আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ এই মুহূর্তে স্মরণকালের একটা কঠিন সময় পার করছে। তীব্র তাপ প্রবাহ চলছে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী 2024 সাল হবে বিশ্বের উষ্ণতম বছর। এই বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে বাংলাদেশ এই গ্লোবাল ওয়ার্মিং এর সবচাইতে মারাত্মক ভিকটিমের মধ্যে একটা রাষ্ট্র, যেটা ইতিমধ্যে আপনাদের সামনে বলা হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং একটা বিশ্বব্যাপী একটা সমস্যা। এইটার প্রধানতম দায়ী হচ্ছে শিল্পে যে সমস্ত দেশ উন্নত, তারা প্রধানত দায়ী। কিন্তু এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের সবচাইতে অনুন্নত, স্বল্পোন্নত দেশগুলো। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। তো গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাবে সাগর পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, পানির স্তরের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে যেটা হবে যে বিশ্বের যে সমস্ত দেশ সমুদ্র উপকূলবর্তী, যেমন বাংলাদেশ, এই সমস্ত দেশের অনেক এলাকা তলিয়ে যাবে। এবং আমাদের গবেষণা রিপোর্ট, বিশ্বের সমস্ত আবহাওয়াবিদদের জলবায়ু বিষয়ক গবেষণা রিপোর্ট বলছে যে গ্লোবাল ওয়ার্মিং যদি অব্যাহত থাকে, তাহলে আগামী 1 দশকের মধ্যেই বাংলাদেশের 1/3 অর্থাৎ দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণাঞ্চলীয় যে উপকূলবর্তী এলাকা আছে বাংলাদেশে, সেগুলো পানিতে তলিয়ে যাবে। বাংলাদেশের আয়তনটা ছোট হয়ে যাবে। এগুলো হচ্ছে গ্লোবালাইজেশনের কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই সমস্যাগুলো তৈরি হবে। কিন্তু বাস্তবে বাংলাদেশের যে সমস্ত দায় দায়িত্ব আছে, এই মুহূর্তে রাষ্ট্রের বা সরকারের বাংলাদেশের এই তাপ প্রবাহ এবং জলবায়ুর পরিবর্তনের ব্যাপারে সরকারের কি কি করা উচিত ছিল, আমাদের কোন কোন জায়গায় সমস্যা, কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, এই সব বিষয়ে আমরা মনে করি রাজনৈতিক দল হিসেবে জাতির কাছে আমাদের বক্তব্য তুলে ধরা দরকার। রাজনৈতিক দলের কাজ শুধু এটা নয় যে সরকারের পতনের আন্দোলন করব, সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করব, রাজপথে মিছিল মিটিং সংগ্রাম হবে। কিন্তু এই যে বৃহৎ সমস্যা, যে সমস্যাগুলো শুধু জাতি নয়, এর সাথে গোটা মানব জাতির সম্পৃক্ততা আছে, যেগুলো নিয়ে বিশ্বের সকল রাষ্ট্রনায়ককে ভাবতে হবে, মানব সম্প্রদায়ের যারা নেতৃত্ব দেন তাদেরকে ভাবতে হবে। তা নাহলে আগামী প্রজন্ম বিনাশের মুখোমুখি হবে, মানব সভ্যতা হুমকির সম্মুখীন হবে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে দায়, বাংলাদেশের কি কি সমস্যা, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বাংলাদেশে এই গত কয়েক বছরের তুলনায় ঢাকা শহরে এবং বাংলাদেশে আমরা অসম্ভব বেশি তাপ লক্ষ্য করছি এবং আমরা অনুভব করছি এই মুহূর্তে। এবং এগুলোর প্রধান কারণগুলো যে কারণগুলো আমরা চিহ্নিত করেছি বা আবহাওয়াবিদগণ যে বিষয়গুলো চিহ্নিত করেছেন, তার মধ্যে হচ্ছে, দেখেন, ঢাকা শহরে বা যে কোনো একটা আদর্শ শহরে অন্তত শতকরা 15% এলাকা সবুজ বনে আচ্ছাদিত থাকা উচিত। ঢাকা শহরে সেটা আছে মাত্র 2.9% এলাকা। জলাভূমি থাকা উচিত অন্তত 10 থেকে 12% এলাকা। সেখানে জলাভূমি আছে বাংলাদেশে 7%-এরও কম, ঢাকা শহরে বা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। রাজধানীর বাইরে যদি যান, যেটা ইতিমধ্যে বলা হয়েছে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, সুজলা সুফলা বাংলাদেশ আবহমান কাল ধরে আমরা শুনে আসছি। সেই বাংলাদেশের প্রধান নদীগুলোর নাব্যতা হারিয়েছে। যমুনা, যেটা ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত থেকে, যেটা সূচনা হয়েছে তিব্বত থেকে, মানস সরোবর থেকে, সেই জলবতী ধারা যে বাংলাদেশকে
আবহমান কাল ধরে বাংলাদেশকে সিক্ত করেছে, পলিমাটি দিয়েছে, সভ্যতাকে উন্নত করেছে, বাংলাদেশকে উর্বর করেছে। সেই যমুনা নদী আজকে বিস্তীর্ণ চরে পরিণত হয়েছে। যেখানে পানি থাকার কথা ছিল সেইখানে বালুচরে হলে সেই বালুচরের কারণে তাপমাত্রার বৃদ্ধির যে কারণ সেটি ঘটে যাচ্ছে বারবার। ব্রহ্মপুত্রের এই উজানে ভারত বাঁধ নির্মাণ করে এর পানি প্রত্যাহার করছে। তিস্তা নদীর উজানে পানি প্রত্যাহার করার কারণে তিস্তা মরা নদীতে পরিণত হয়েছে। গঙ্গা নদীতে, যেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত, সেটাতে ফারাক্কা বাঁধ নির্মাণ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকা এগুলোকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। এবং এই পদ্মা নদীর শাখা নদী যেগুলো আছে, চিত্রা নদী, কপোতাক্ষ এবং পশ্চিমাঞ্চলে যে সমস্ত সুন্দর সুন্দর নদী ছিল, যেগুলোর উপরে আমাদের সাহিত্য, সংস্কৃতি, আমাদের সিনেমা, কবিতা, গল্প রচিত হয়েছে, আবহমান কাল ধরে যে নদী দেখে আমরা অভ্যস্ত হয়েছি, সেই সবগুলো নদী মরা নদী এবং মরা খালে পরিণত হয়েছে, যেখানে পানি নেই। এইভাবে যখন নদীগুলো নাব্যতা হারাবে, নদীগুলোকে প্রাকৃতিক কারণে কিন্তু নদীগুলো নাব্যতা হারায়নি। বাংলাদেশের অধিকাংশ নদী, 350 নদীর উজানে তারা বাদ দিয়েছেন। একতরফা ভাবে ভারত আন্তর্জাতিক নদীগুলোর পানি প্রত্যাহার করেছে, যে কারণে বাংলাদেশের নদীর নাব্যতা হারিয়েছে, নদীতে চর পড়েছে, পানিতে লবণাক্ততা বেড়েছে, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। এর প্রত্যেকটাই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী। সুতরাং বাংলাদেশকে আজকে যে মরুভূমিতে পরিণত করার দিকে যে ধাবিত হচ্ছে, এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের নদীগুলোকে একতরফা ভাবে উজান থেকে প্রতিবেশী রাষ্ট্র কর্তৃক এই পানি প্রত্যাহার এবং এই নদীগুলোকে হত্যা করা। এই নদীগুলোকে হত্যা করার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের যে সমস্ত পদক্ষেপ গ্রহণের কথা ছিল, বাংলাদেশ সরকার সেগুলো গ্রহণ করতে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। তারা তিস্তার পানি আনতে পারেনি, ফারাক্কা বাঁধের পানি যেটা ন্যায্য হিস্সা অনুযায়ী বাংলাদেশের পাওয়ার কথা সেটা তারা এনশিওর করতে পারেনি। শুষ্ক মৌসুমে এত বেশি পানি প্রত্যাহার করা হয়, চুক্তির চেয়ে চুক্তির 4 ভাগের বা 10 ভাগের 1 ভাগ পানি ভারত দেয়। এইটার বিরুদ্ধে উচ্চারণ করার মতো কোনো শব্দ বাংলাদেশ সরকারের মুখে কখনো শোনা যায় না। কারণ ভারতের ব্যাপারে তাদের এত বেশি নতজানুতা আছে, তাদের কি দায়বদ্ধতা আছে ভারতের প্রতি আমরা জানি না, কিন্তু গঙ্গার পানির হিস্সা পাওয়ার ব্যাপারে তারা টু শব্দটি করতে সাহসী হন না। তারা তিস্তার পানির ব্যাপারে টু শব্দ করতে পারেন না, ব্রহ্মপুত্রের পানি প্রবাহের ব্যাপারে কোনো টু শব্দ করতে পারেন না। অথচ এই যে ক্ষমতায় থাকার জন্য আপনারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে কথা বলছেন না, এটা যে আমার জাতিকে, আমার দেশকে মরুভূমিতে পরিণত করছে। আগামী প্রজন্ম এখানে বাস করতে পারবে না, এখানে মরুভূমিতে উট চড়বে। সেই সময়ের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু আমার সরকারের এই ব্যাপারে কোনো টনক নড়ছে না। তারা হিট অফিসার নামক একটা তামাশার বস্তু নিয়োগ করে তার কিছু বালখিল্য কথাবার্তা শুনে জাতির সাথে তারা যে তামাশা করছেন, এই জাতীয় একটা মহা ক্রাইসিসকে তারা যে একটা তামাশার বস্তুতে পরিণত করেছেন, এই কথিত হিট অফিসারের নিয়োগ এবং তার বালখিল্য সুলভ কথাবার্তা, এটা আমাদের জাতির সাথে এই তামাশাটাকে সুস্পষ্ট করে দিয়েছে। তার বাইরে দেখুন, ঢাকা শহরে অপরিকল্পিত নগরায়ন, বিল্ডিং যেগুলো বানানো হচ্ছে, বিল্ডিং কোড মানা হচ্ছে না, যতটুকু জায়গা ছাড়ার কথা সেগুলো ছাড়া হচ্ছে না। রাস্তার পাশে যেখানে গাছ লাগানোর কথা, প্রত্যেকটা বাড়িতে গাছ থাকার কথা, সেটা নাই। ঘুষ খেয়ে রাজুক বিল্ডিং গুলোর প্ল্যান দিয়ে দিচ্ছে, যেখানে 1 ইঞ্চি জায়গাও যাতে ছাড়তে না হয়। অথচ 1/4 জায়গা ছাড়ার কথা, সেই জায়গাতে যদি একটি করেও গাছ লাগানো হতো, ঢাকা শহরের তাপমাত্রা এই গাছ লাগানোর কারণে অন্তত 4 ডিগ্রি কমানো সম্ভব। সেটি তারা করছেন না। সবুজ উদ্যান না থেকে বরং সবুজ উদ্যানগুলো হত্যা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান সবুজে ভরপুর ছিল, সেখানে আপনি ঐতিহাসিক স্থাপনা করবেন, ঠিক আছে, কিন্তু তা করতে গিয়ে প্রকৃতিকে হত্যা করে ফেলেছেন। এটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকলে গায়ের চামড়া পুড়ে যায়। এটা তো হবার কথা ছিল না। এরপরে ঢাকা শহরে যে এত খাল ছিল, প্রত্যেকটা খাল বেদখল হয়ে গেছে, বিল্ডিং নির্মাণ হয়েছে। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বেদখলের সাথে সরকারি দলের লোকেরা জড়িত। আপনি যদি গ্লোবাল ওয়ার্মিং, ঢাকা শহরের তাপমাত্রা কমাতে চান, প্রত্যেকটা জলাশয়, খালকে উদ্ধার করতে হবে, স্বচ্ছ পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। ঢাকা শহরের জন্য যেমন এটা প্রযোজ্য, একইভাবে নদীগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দেখেন, তিতাস একটি নদীর নাম, একটা বিখ্যাত সিনেমা হয়েছে, অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত উপন্যাস আছে, তিতাস একটি নদীর নাম। সেই তিতাস নদীকে ট্রানজিট দেওয়ার জন্য একটা রাষ্ট্রকে, প্রতিবেশী রাষ্ট্রকে আপনি মাঝখানে বাদ দিয়েছেন, তার প্রবাহকে নষ্ট করেছেন। অথচ এই তিতাসের প্রবাহের সাথে বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, মানুষের আবেগ, অনুভূতি যে সতত সঞ্চরমান ছিল, যে নদীর কলস্বরে অসংখ্য সাহিত্যিকের জন্ম হয়েছে বাংলাদেশে, আল মাহমুদের মতো, শামসুর রহমানের মতো, সেই নদীগুলোকে হত্যা করে আমাদের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছেন। এ নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। ঢাকার বাতাসে 2018 সাল থেকে ঢাকা বাতাস দূষণে 1 নম্বর অবস্থানে আছে, 1 অথবা 2 নম্বরে। ঢাকা শহরের যানবাহনগুলো যে কালো ধোঁয়া নিঃসরণ করে, আপনি বাসগুলো দেখবেন, লোকাল বাসগুলো, এর পেছনে যদি আপনি যান,
যে কি পরিমাণ কালো ধোঁয়া নিঃসরণ করছে, এদের ফিটনেস কখনো চেক করে না। তারা চেক করে মোটরসাইকেলের, যেখানে ধরে তাদের কাছ থেকে ঘুষ আদায় করা যাবে। কিন্তু বাস মালিকদের, এই যানবাহন মালিক সমিতির সাথে তাদের কি অবৈধ চুক্তি বা অপবিত্র চুক্তি আছে, আনহোলি অ্যালায়েন্স আছে, এই বাসগুলোর ফিটনেস নিয়ে সরকারের কোনো সমস্যা নেই। বলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে। ঢাকা শহরের লোকাল বাস, রামপুরা রোডের লোকাল বাস যদি দেখেন এবং সেটা ছবি তুলে আপনি দুনিয়ার বিভিন্ন জায়গায় পোস্ট করেন, তাহলে বোঝা যাবে যে উন্নয়নের ক্ষেত্রে আমরা কোথায় আছি এবং এই বাসগুলোর ফিটনেসটা কি পর্যায়ে আছে। রিপোর্ট অনুযায়ী ঢাকা শহরে 5 ধরনের বিপজ্জনক গ্যাস ঢাকা শহরের বাতাসে আছে এবং এই গ্যাসগুলো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। বলা হচ্ছে এই গ্যাসগুলো হচ্ছে কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড এবং ওজোন গ্যাস। এই গ্যাসগুলো বাতাসে 10 থেকে 400 বছর পর্যন্ত বিরাজমান থাকবে। যদি এটা অতিবৃষ্টি বা কোনো বাতাসের কারণে সরে না যায়, 400 বছর পর্যন্ত বায়ুমণ্ডলে থাকবে। এবং বায়ুমণ্ডলে এই ক্ষতিকর গ্যাসগুলো থাকলে সূর্যের যে তাপ, এইটা উপরের দিকে উঠে যেতে পারবে না, তাপমাত্রা জমিনে পড়তে থাকবে এবং মাটি, আবহাওয়া এগুলো উত্তপ্ত হতে থাকবে। এই যে ভয়াবহ একটা ব্যাপার, এগুলোর ব্যাপারে রাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট পলিসি নেই। আবহাওয়ার ব্যাপারে যে নীতি থাকা উচিত, নদীর ব্যাপারে যে জাতীয় নীতি থাকা উচিত, বনায়নের ব্যাপারে যে নীতি থাকা উচিত, নগরায়নের জন্য যে নীতি থাকা উচিত, কোনো কিছু সরকারের বিবেচনায় নেই। তারা আছেন কিভাবে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় থাকবেন, কিভাবে প্রতিবেশী রাষ্ট্রকে অবলাইজ করে তারা ক্ষমতায় থাকবেন। দেশ এবং জাতির ভবিষ্যৎ নিয়ে, আগামী প্রজন্ম নিয়ে তাদের ভাবনার কিছু নেই। এবি পার্টি একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হিসেবে আমরা জাতির কাছে এটা স্পষ্ট করতে চাই, যদি দেশকে বাঁচাতে হয়, আগামী প্রজন্মকে বাঁচাতে হয়, পরিবেশকে বাঁচাতে হয়, বাংলাদেশের 56,000 বর্গমাইল এটাকে যদি সুজলা সুফলা রাখতে হয়, অন্তত মরুভূমি হওয়া থেকে বাঁচাতে হয়, তাহলে আমাদের একটা সুনির্দিষ্ট পরিবেশ নীতি লাগবে, আমাদের সুনির্দিষ্ট নগরায়ন নীতিমালা লাগবে, নদী বাঁচানোর পদক্ষেপ নিতে হবে। আন্তর্জাতিক নদীতে আমার যে অধিকার আছে, দল হিসাবে আমরা এটা জনগণের কাছে নিয়ে যাচ্ছি এবং আওয়াজ তুলছি। আমরা জনগণকে নিয়ে আন্দোলন করছি নদী বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য আমাদেরকে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। দুনিয়ার রিপোর্ট বলছে যে আগামী শতাব্দীতে কোনো বিশ্বযুদ্ধ হলে তার প্রধান কারণ হবে সুপেয় পানির জন্য যুদ্ধ। আমরা নদীমাতৃক বাংলাদেশ, সুজলা বাংলাদেশ বলি, কিন্তু ঢাকা শহরের আশেপাশে যত নদী আছে, এই ঢাকা শহরের রাস্তায় যাতে সৌদি আরবের মতো উট চড়ে না বেড়ায়, এরকম পরিবেশ যাতে না আসে, সেজন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা লাগবে। সরকার যেহেতু এটা করবে না, রাজনৈতিক দল হিসাবে আমরা এটা জনগণের কাছে নিয়ে যাচ্ছি এবং আওয়াজ তুলছি। আমরা জনগণকে নিয়ে আন্দোলন করছি নদী বাঁচানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য আমাদেরকে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। দুনিয়ার রিপোর্ট বলছে যে আগামী শতাব্দীতে কোনো বিশ্বযুদ্ধ হলে তার প্রধান কারণ হবে সুপেয় পানির জন্য যুদ্ধ। আমরা নদীমাতৃক বাংলাদেশ, সুজলা বাংলাদেশ বলি, কিন্তু ঢাকা শহরের আশপাশে যত নদী আছে, প্রত্যেকটা নদীর পানি আলকাত্রার চেয়ে কালো। প্রত্যেকটা নদীর পানি সুপেয় তো নয়, এখানে কোনো কীট পতঙ্গ বাঁচতে পারে না। এরকম অবস্থায় প্রকৃতির দেয়া, আল্লাহর দেয়া, সৃষ্টিকর্তার দেয়া যে নিয়ামত, যে প্রাকৃতিক নদী, সেগুলোকে হত্যা করে, সেগুলোকে দূষিত করে, ময়লার ভাগারে, এই যে গ্যাসগুলোর কথা আমি বলেছি, ময়লার ভাগার থেকে একটা বিপুল পরিমাণ এই গ্যাস নির্গত হয়, যেগুলো এই পরিবেশকে উত্তপ্ত করে। ময়লার ভাগারগুলো অপরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় বানানো হয়েছে, অথচ বিশ্বের সবচাইতে যে উন্নত শহরগুলো আছে, সুপার সিটিগুলো আছে, টোকিও বলেন, নিউ ইয়র্ক বলেন, লন্ডন বলেন, তাদের বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট নীতি আছে। কলকারখানার থেকে যে বর্জ্য বের হয়, পানিটা বের হয়, এফ্লুয়েন্ট ট্রিটমেন্টের মাধ্যমে পানিটাকে প্রাকৃতিক পানির মতো পরিশোধিত করে নদীতে তারা ছাড়ে। আর আমাদের গাজীপুরের শিল্পাঞ্চলের কারখানার থেকে সরাসরি বর্জ্য গিয়ে তুরাগ নদীতে পড়ছে, অন্যান্য নদী, শীতলক্ষা নদীতে পড়ছে। এই নদীতে তো মানুষ নামলে সাথে সাথে তার চামড়াগুলো পুড়ে যায়। তাহলে টোকিও শহরের বা ব্যাংককের মতো শহরে শিল্পের বর্জ্য যখন পানিতে পড়ছে, তখন একটা ন্যাচারাল পানির মতো পড়ছে। তা আমার নদীতে যখন শিল্প কারখানার পানিগুলো গড়িয়ে পড়ছে, সেটা কেন বিষাক্ত হয়ে পড়ছে? এইটা রোধের জন্য আপনার কি ভূমিকা আছে? সরকার আইন আছে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট করার কথা প্রত্যেকটা কারখানায়, কিন্তু সেগুলো করে না, ঘুষ খায়, সার্টিফিকেট দিয়ে দেয় যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। কিন্তু বাস্তবে আপনি তুরাগ নদীতে যান, গাজীপুর শহরের যত আশেপাশে গাজীপুর জেলার নদ নদী খালবিল আছে, আপনি যে দেখেন দুর্গন্ধে দাঁড়াতে পারেন কিনা। তো যে সুন্দর প্রকৃতি, যেখানে ফুল ছিল, পাখি ছিল, সেগুলোকে দুর্গন্ধযুক্ত বাংলাদেশে পরিণত করেছে। তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা জনগণের কাছে দাবি জানাই যে আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য আপনারা জেগে উঠুন, আন্দোলন গড়ে তুলুন, এবং সরকার যদিও অবৈধভাবে ক্ষমতায় আছে, আমরা তাদেরকে অনুরোধ করবো যে যেদিন
বাংলাদেশ এরকম বাসযোগ্য থাকবে না, সেদিন আপনিও কিন্তু বিপদে পড়বেন। সুতরাং সময় থাকতে, সরকারের ক্ষমতায় থাকতেই এই বিষয়গুলো খেয়াল করুন এবং এই নদী বাঁচানো, পরিবেশ বাঁচানোর যে সমস্ত পদক্ষেপের কথা আমরা আলোচনা করলাম সেগুলো রক্ষার জন্য সরকার ভূমিকা পালন করতে শুরু করবে। এবং সরকার যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ শুরু করে, ভারত থেকে পানি আনার জন্য যদি সরকার পদক্ষেপ নেয়, সেই পদক্ষেপে এবি পার্টি সরকারের পক্ষে থাকবে, কোনো সন্দেহ নেই। সরকার যতই অবৈধ হোক, যদি ভারত থেকে তিস্তার পানি আনতে পারে, ফারাক্কার পানি আনতে পারে, ব্রহ্মপুত্রের পানি আনতে পারে, ওই ইস্যুতে আমরা সরকারের সাথে আছি জাতি হিসেবে, তখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই কথাগুলো বলে জাতিকে সচেতন হবার জন্য, আগামী দিনে যাতে এই পৃথিবীতে বাসযোগ্য থাকে সেই আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার বাংলাদেশ পার্টি জিন্দাবাদ।